সরকারের কাছ থেকে ধান কিনে চাল দেওয়ার সময় চুরি, সরকারি চাল চুরির অভিযোগ। অনুব্রত ঘনিষ্ঠ নেতা চালকল মালিক গ্রেপ্তার। এই চালকল মালিকের নাম কি? এই চালকল মালিকের নাম রাজীব ভট্টাচার্য। তিনি আবার আহমদপুর তৃণমূলের নেতা। সরকারি চাল চুরির অভিযোগ পুলিশের জালে, তার সঙ্গে আরো একজন গ্রেপ্তার, রাজীব ভট্টাচার্য। রাজীব ভট্টাচার্য গ্রেপ্তার এবং গ্রেপ্তার মহামায়া চালকলের মালিক সুপ্রতিম আছে আমার সঙ্গে সরাসরি। সুপ্রতিম, এই যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, এদের বিরুদ্ধে কি অভিযোগ? দেখো, যে দুজনকে গ্রেপ্তার করেছে সাঁইথিয়া থানার পুলিশ, তার মধ্যে একজন রয়েছেন বীরভূমের আহমেদপুরেরই একজন চালকলের মালিক, মহামায়া চালকলের মালিক রাজীব ভট্টাচার্য, এবং তার সঙ্গে যার যে পার্টনার চন্দ্রনাথ মুখোপাধ্যায়। এবং এদের মধ্যে যে অভিযোগ, সেই অভিযোগ কিন্তু বিস্ফোরক। যে সরকারের কাছ থেকে এরা যে ন্যায্য মূল্যে যখন ধান কিনেছিল, সেই ধান তারা কিনেছিল, কিন্তু ধানের বদলে যে সরকারকে চাল দেওয়ার কথা, অর্থাৎ যে চাল বিভিন্ন রেশনের দোকানে সাপ্লাই হয়, অর্থাৎ সেই চাল কিন্তু তারা দেয়নি, সঠিক পরিমাণে দেয়নি, এবং এটাই কিন্তু অভিযোগ। এবং যেটা জানতে পেরেছি, এখনো পর্যন্ত প্রায় 9 কোটি টাকার মতো মূল্যের চাল তারা সরকারকে দেয়নি, কিন্তু সেই মূল্যের ধান তারা সরকারের কাছ থেকে নিয়েছে এবং চাল তৈরি করে সেই চাল তারা ফেরত দেয়নি। এবং এইটার বিরুদ্ধেই কিন্তু গত মাসে খাদ্য দপ্তর সাঁইথিয়া থানায় অভিযোগ দায়ের করে। এই যে চালকলের মালিক রাজীব ভট্টাচার্য এবং তার যে পার্টনার এই চন্দ্রনাথ মুখোপাধ্যায়ের নামে, এবং তারপরেই কিন্তু গতকাল তাদেরকে পুলিশ আটক করে এবং আজকে তাদেরকে গ্রেপ্তার করে সিউড়ি জেলা আদালতে পাঠায়। এবং 7 দিনের পুলিশ হেফাজত চেয়েছিল পুলিশ, কিন্তু 6 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এবং তাদের বিরুদ্ধে একটাই অভিযোগ, যে তারা ধান নিয়েছিল সরকারের কাছে, কিন্তু সেই ধান নেওয়ার পর যে চাল সরকারকে ফেরত দেওয়ার ছিল, সেই চাল কিন্তু তারা ফেরত দেয়নি। এবং এই যে দুজন যাদের গ্রেপ্তার করা হয়েছে, এদের রাজনৈতিক পরিচয় কি? একদম, দেখো, যে রাজীব ভট্টাচার্যকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি কিন্তু আহমদপুরের যে তৃণমূলের অঞ্চল কমিটির, সেই অঞ্চল কমিটির সভাপতি হচ্ছে রাজীব ভট্টাচার্য। এবং এই রাজীব ভট্টাচার্য কিন্তু অনুব্রত ঘনিষ্ঠ নেতা, এটাও কিন্তু অভিযোগ উঠেছে বিজেপির তরফে। আর এই রাজীব ভট্টাচার্যকেই কিন্তু পুলিশ গ্রেপ্তার করে আজকে সিউড়ি জেলা আদালতে পাঠিয়েছিল এবং তাদের 6 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ধন্যবাদ সুপ্রতিম। অনুব্রত ঘনিষ্ঠ চালকল মালিক রাজীব ভট্টাচার্য, আহমদপুরের তৃণমূল নেতা, তার বিরুদ্ধে অভিযোগ সরকারি চাল চুরির। বাঁকুড়ার কৃষি বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটা একবার দেখা যাক। ক্যাম্পাসটা পরিত্যক্ত ক্যাম্পাস। দেখুন, পরিত্যক্ত ক্যাম্পাস একটি। ওই দেখুন, কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। সেই ক্যাম্পাসে এটা কি দেখতে পাচ্ছেন? তার ভিতরে যখন রেড করা হলো, কি পাওয়া গেল? ত্রাণের ত্রিপল, ত্রাণের জিনিস। আর কি পাওয়া গেল? আসলে এইগুলো এখানে রাখা ছিল, কে রেখেছিল? রেখেছেন এক তৃণমূল নেতা শঙ্কর চক্রবর্তী। শঙ্কর চক্রবর্তী, তার রাজত্ব চলতো এখানে। এই কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিত্যক্ত ক্যাম্পাস, যে ক্যাম্পাসে কাজ হতো না, সেই ক্যাম্পাসে দিনের পর দিন নিজের রাজত্ব চালিয়েছে। কিরকম রাজত্ব? না, শোনা যাচ্ছে এখানে নাকি হাঁস মুরগির খামার তৈরি করেছিলেন ওই তৃণমূল নেতা। হাঁস মুরগির খামার, ফল সবজি বাণিজ্যিক উৎপাদন, ক্যাম্পাসের ঘরে ঘরে সরকারি ত্রাণ, ত্রিপল। কিন্তু ধরা পড়লো কিভাবে? না, ধরা পড়লো তার কারণ ওই যা যা মজুত করেছিল সেই সব নিয়ে নাকি পালানোর চেষ্টা করছিলেন তিনি আজ। আর এই যে ছবি দেখছেন, তার মানে এখানে ফুর্তির ব্যবস্থাও ছিল, ফুর্তির আখড়া ছিল। ঘর থেকে স্থানীয়রা কন্ডোম উদ্ধার করে নেতার দখল করা ক্যাম্পাসের ঘর থেকে। প্রিয়ব্রত আছে আমার সঙ্গে, কথা বলবো। প্রিয়ব্রত, এই কৃষি বিদ্যালয়ে
কতদিন ধরে, মানে এটা অ্যাবান্ডান, এটা পরিত্যক্ত, তার মানে এখানে কোনো কাজ হতো না, এখানে পড়াশোনা হতো না, তাহলে এই জায়গায় আসলে হতো কি? কার হাতে ছিল এই 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 কৃষি বিদ্যালয়ের দায়িত্ব? দেখো, বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়ের যে সাধনা ক্যাম্পাস এবং সাধনার এই শুশুনিয়ায় এই ক্যাম্পাস তৈরি হয়েছিল গত 8 বছর আগে, কিন্তু তার পরবর্তীকালে বিডিও অফিসের ক্যাম্পাসকে ছেড়ে দিয়ে শুশুনিয়ায় একটি ক্যাম্পাস তৈরি করা, এবং 4 বছর ধরে এই ক্যাম্পাস পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। এবং এই ক্যাম্পাসেরই হোস্টেল রয়েছে, সেই হোস্টেলে কিন্তু এই যে অভিযুক্ত যে শঙ্কর চক্রবর্তী, তিনি কিন্তু একটা ব্যবসা তৈরি করেছিলেন, যেখানে দেখা যাচ্ছে যে হাঁস-মুরগি খামার রয়েছে, তিরপল মজুদ রয়েছে, এর পাশাপাশি কৃষিজ দ্রব্য যেসব আলু, সর্ষে সহ পেঁয়াজ সেখানে কিন্তু মজুদ রয়েছে, এবং যে হোস্টেলের রুমগুলি সেগুলো একটা মজুদ ঘর হিসেবে, মানে গোডাউন ঘর হিসেবে মজুদ করা হচ্ছে। এবং তার পাশাপাশি যে চত্বর প্রায় 29 একর জায়গা, সেই চত্বরে কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় কৃষিজাত জিনিসপত্র, এর পাশাপাশি হাঁস মুরগির খামার, এবং যে হোস্টেল চত্বরের আরেকটি রুম, সেখানে আলমারি কি জন্য এখানে এলো। এই যে কৃষি বিশ্ববিদ্যালয় সেই ক্যাম্পাস পরিত্যক্ত অবস্থায় পড়েছিল, এবং যে ডিন রয়েছেন এই বিশ্ববিদ্যালয়ে তিনি দাবি করছেন যে হ্যাঁ, এই শঙ্কর চক্রবর্তী দীর্ঘদিন ধরে এখানে কিন্তু নিজস্ব একটা ব্যবসা তৈরি করেছিলেন, কিন্তু তাকে বারবার ধরে বলা হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছিল, কিন্তু তারপরে তুমি যেমনটা জানো যে পট পরিবর্তনের পরই মানুষের সাহস জোগেছে। এই মুহূর্তে তিনি যেসব ক্যাম্পাসে জিনিসপত্র ছিলেন সেই জিনিসপত্র তারা পাচার করছিলেন, এবং গতকাল রাত্রেও একটা অভিযোগ আছে যে তিনি পাচার করছেন জিনিসপত্র। পরবর্তীকালে আজ সকালে যখন তিনি পাচার করছিলেন একটি গাড়িতে তুলেছিলেন, সেই জিনিস একেবারে বোমাল তখন ধরা সম্ভব হলো। এতদিন ধরে যা করে যাচ্ছিলেন, আজ যখন সেসব নিয়ে এখান থেকে পালাতে যাচ্ছেন, তখনই বোমাল ধরা পড়ে গেলেন। 29 একর জায়গা আছে, কলেজ বলেছিল যে আমরা পয়সা দিতে পারবো না, আমাদের এখন ফিনান্সিয়াল কন্ডিশন খুব খারাপ, আপনি ওইখান থেকে চাষ করুন আর ওদিকে ওইখান থেকে বেতন দেন। এখানে অবৈধভাবে ব্যবসা করতেন না করতেন না, একদম করতাম না। তাহলে এই অভিযোগ যে নিয়ে আসে, অভিযোগ অসত্য অভিযোগ। আমি যদি দখল করে থাকি, তাই কলেজ এখানে সিকিউরিটি দিত না? কলেজে ইলেকট্রিক বিলটা 25,000 টাকা করে প্রতি মাসে বালি করে আমার যেগুলো চাষের জন্য জিনিস ছিল, কিছু ক্যারেট ছিল, ওগুলো তো আমার গাছে চারা আসতো, আর চারা ছিল, সেই চারাগুলো দিন স্যার বললেন যে আপনি বাড়িতে নিয়ে যান, জল টল দিয়ে দিবেন, এখানে তো স্টাফ থাকছে না, গাছগুলো মরে যেত, সেই জন্য রাখছি। কোনো কাগজ ছাড়াই তৃণমূলের নেতা শঙ্কর চক্রবর্তী দীর্ঘদিন যাবৎ এখানে উনি ব্যবসা করছিলেন। তো ভিতরে আপনারা গিয়ে দেখতে পারবেন যে মুরগি ফার্ম থেকে শুরু করে সমস্ত অনৈতিক কাজ যা যা করা দরকার সবকিছু এখানের মধ্যে হতো, এবং কত গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে চলে গেছে সরকারের সেটা আমার জানা নেই। তো এর পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার, এবং দোষীরা কঠোর থেকে কঠোরতম শাস্তি যেন পায়, সে ভিসি হোক আর যেই হোক। এই বাড়িটা উনি ব্যবহার করতেন নিজের মতো করে, সেখান থেকে বিশ্ববিদ্যালয়ে কিছু পেত না। এর জন্য কোনো রকম কোনো বৈধ কাগজ বা অনুমতি কিছু নেই। আমরা যেহেতু এখানে বিশ্ববিদ্যালয়ের অধীনে কাজ করি, আমার হায়ার অথরিটিকে, ভাইস চ্যান্সেলর, রেজিস্ট্রারকে আমরা জানিয়েছি। আগে যারা ছিলেন তারা সেইটা অ্যালাউ করেছেন, অভিযোগ তো করতেই হবে। কেন্দ্র আর রাজ্য যদি একসঙ্গে কাজ করে, তাহলে কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যেরও উন্নতি হয়, যা এতদিন পর্যন্ত হয়ে ওঠেনি। কেন্দ্রীয় জাহাজমন্ত্রীর সঙ্গে আজ বৈঠক করেন মুখ্যমন্ত্রী, এবং তারপরে জানিয়ে দেন যে আজ গভীর সমুদ্র বন্দর হবে, কিন্তু তাজপুরে নয়। গভীর সমুদ্র বন্দর হবে কোথায়? হবে গভীর সমুদ্র বন্দর হবে দাদন পাত্রবাড়ে, তাজপুর থেকে 10 কিলোমিটার দূরে। আর সেখানে 1700 একর জমি রাজ্যের হাতে রয়েছে। দাদন পাত্রবাড়ে হবে গভীর সমুদ্র বন্দর। আদানি গ্রুপের এমডি করণ আদানির সঙ্গেও আমার আলোচনা হয়েছিল রিগার্ডিং তাজপুর ডিপ সি পোর্ট। ওটা তো ইতিমধ্যে ওনারা এক্সিট করে গেছেন, এবং আমরা দেখেছি ওটা ভাইবিলিটি ছিল না, কারণ গভর্নমেন্টের হাতে কোনো ল্যান্ড ছিল না। যে কথা বারবার এলওপি হিসেবে তখন আমি বলেছিলাম যে তাজপুর ডিপ সি পোর্ট কখনো দাঁড়াবে না যতক্ষণ না পর্যন্ত রেল, এনএইচ কানেক্টিভিটি, ওয়ার হাউস সহ অন্তত কয়েক হাজার একর জমি সংগ্রহ না হবে। আমাদের যে সংশ্লিষ্ট দপ্তর, মাননীয় প্রধান সচিব, তার নেতৃত্বে যে টিম, সিএস এর গাইডেন্সে তারাও যে মূল্যায়ন করেছেন, তাতে তারা বলে দিয়েছেন যে ওখানে পোর্ট সম্ভবই নয়, মানে যেহেতু রাজ্য সরকার হাতে কোনো জায়গা নেই। আমরা আজকে নতুন একটা প্রপোজাল নিয়ে গিয়েছি। তাজপুর থেকে 10 কিলোমিটার দূরে দাদন পাত্রবাড়, যেখানে সল্টের পুরনো ফ্যাক্টরি ছিল, সেখানে 1700 একর ল্যান্ড রাজ্য সরকারের হাতে রয়েছে। আমরা এখন ওইটা নিয়ে এগোবো। মাননীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালজি এনওসি
এবং যদি রেভিনিউ শেয়ারিংয়েও আমরা রাজি আছি। আমাদের ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার যৌথভাবে ওইটা নিয়ে আমরা যেটা বাস্তবসম্মত হবে, 1700 একর জমি হাতে নিয়ে আমরা এগোবো, পরে জমি সংগ্রহ করা যাবে। তো প্রাথমিকভাবে এটা আমরা আজকের এখানে সিদ্ধান্ত নিয়েছি। এবং একসঙ্গে কাজ করলে যে কাজে রাজ্যেরও উন্নতি হয় তা এতদিন হয়নি, কারণ আগের সরকার কেন্দ্রীয় প্রকল্পে যুক্ত হয়নি। আজ বলছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাগরমেলা 1 আগের সরকার যোগ দেয়নি, কিন্তু সাগরমেলা 2 এবার রাজ্য যোগ দেবে। সাগরমালা 1-এ আমাদের বিগত রাজ্য সরকার যুক্ত হননি, তাতে কেন্দ্রের কোনো স্কিমেই যুক্ত হননি, তার খেসারত বাংলার মানুষকে দিতে হয়েছে। মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে যে কমিটি তৈরি করার নির্দেশিকা ছিল, কমিটিও তৈরি হয়নি। আমরা সাগরমালা 1 তো মিস করে গেছি, ওটা ক্লোজ হয়ে গেছে। কলকাতা এবং হাওড়ার ঘাটগুলোর সৌন্দর্যায়ন হবে। কলকাতা আর হাওড়ার ঘাটগুলোর সৌন্দর্যায়ন হবে। শুধু তাই নয়, ভাঙন রোধ এবং ড্রেজিং নিয়েও আলোচনা হয়েছে, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 6টা ঘাট তৈরি হচ্ছে: বাগবাজার ঘাট, আহিরিতলা ঘাট, শোভাবাজার ঘাট, মল্লিক ঘাট, বাবুঘাট, রামকৃষ্ণপুর ঘাট এবং বান্দা ঘাট। এই ঘাটগুলির মধ্যে 2টি বিউটিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, মানে কমপ্লিট হওয়ার পথে, বাকি 4টাও টেক আপ করতে বলা হয়েছে এবং দুর্গাপুজো পর্যন্ত টার্গেট দেওয়া হয়েছে যাতে এগুলো বিউটিফিকেশন এবং রিনোভেশন এবং ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব, জগৎজননী মা শারদামণি, তাদের যে ওখানে সমস্ত অতীত স্মৃতি ইত্যাদি রয়েছে তাকে সম্মান মর্যাদা দিয়ে, অর্থাৎ বিকাশ আর বিরাসত, এই যে মাননীয় প্রধানমন্ত্রীর 2টো শব্দ রয়েছে তাকে মাথায় রেখেই আমরা ওখানে করার জন্য ব্যবস্থা নিয়েছি। আর হবে কলকাতায় ওয়াটার মেট্রো প্রকল্প। এখনো পর্যন্ত দেশে 17টি জায়গায় ওয়াটার মেট্রো রয়েছে। কলকাতা ওয়াটার মেট্রোতে যুক্ত হচ্ছে। আমাদের আজকের মিটিংয়ে মাননীয় মন্ত্রী এটা কনসেন্ট দিয়ে দিয়েছেন এবং ভারত সরকার 17টি আমাদের রিভার লাইন বা সি বেসড সিটিগুলোতে যে ওয়াটার মেট্রো লেটেস্ট কেরালাতে হয়েছে, কেরালামে হয়েছে, সেখানে আপনার আমরা এই শহর হিসেবে, আমরা 18তম শহর হিসেবে যুক্ত হচ্ছি ওয়াটার মেট্রো। এটা শিপিং ডিপার্টমেন্টের একটি ইনিশিয়েটিভ এবং গুড প্রজেক্ট, যেটা ইতিমধ্যে 17টি সিটিতে চলছে। আর অবৈধ নির্মাণ হয়েছে দিনের পর দিন কলকাতা মেট্রো এলাকায়। বেআইনি কারবার হয়েছে, দেদার মাদক পাচার হয়েছে। কিভাবে না, সেখানে কাউন্সিলরদের গুন্ডামি চলতো। সব অবৈধ কাজ এবার বন্ধ হবে, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একটি অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার আমার দিক থেকে ঘোষণা হয়েছে। কলকাতা পোর্টে যে সমস্ত অবৈধ কাজ, লিকেজ, এক শ্রেণীর সিন্ডিকেট, তোলাবাজ কর্পোরেশনের কাউন্সিলরদের নেতৃত্বে বিগত রুলিং পার্টির সাহায্যে হয়েছে। মাঝে মাঝে খবর আসে জাহাজ থেকে মাদকদ্রব্য এবং অবৈধ জিনিসপত্র উদ্ধার হলো ইত্যাদি ইত্যাদি। এটা হতো কারণ কলকাতা পুলিশ আর সিআইএসএফ বা পোর্ট অথরিটি, এদের অবস্থানটা দক্ষিণ মেরু উত্তর মেরুর মতো ছিল। যেহেতু এখন আমাদের ডবল ইঞ্জিন সরকার, আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রতি মাসে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্ট, কাস্টমস, সিআইএসএফ এবং কলকাতা পুলিশ, সঙ্গে ইন্টেলিজেন্স ভারত সরকারের এবং পশ্চিমবঙ্গ সরকারের, তারা যৌথভাবে মিটিং করবেন এবং
অবৈধ কাজকর্ম আটকানোর জন্য বা রেভিনিউ লিকেজ সহ অন্যান্য বিষয়গুলোতে তারা দেখবেন। রাজ্যে রেলের 14,000 কোটির প্রকল্প আটকে রয়েছে সেফ জমি জটে। তো এবার ডাবল ইঞ্জিনে ছুটবে রেল। সোমরাজ আছে আমার সঙ্গে, সরাসরি একবার কথা বলবো। সোমরাজ, 14,000 কোটি আটকে রয়েছে, কিভাবে কাজ হবে? জমি জট, সেই জমি জট ছাড়িয়ে এবার দ্রুত কাজ করতে হবে। ডাবল ইঞ্জিনে রেলের গতি বাড়বে কিভাবে? দেখো, মূলত জমি জট ও জমি হস্তান্তর এই দুটো সমস্যাই মূলত রয়েছে রাজ্যে একাধিক রেল প্রকল্পকে বাস্তবায়নের জন্য যে সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই জমি জট এবং জমি হস্তান্তর এই দুটি মূল সমস্যাই কাটানোই এখন সবথেকে বড় চ্যালেঞ্জ, এবং সেই কারণেই শনিবার রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই যে বৈঠক হবে সেখানে রেলের বিভিন্ন উচ্চ পর্যায়ের কর্তারাও উপস্থিত থাকবেন বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। পাশাপাশি একাধিক বিধানসভার বিধায়করাও উপস্থিত থাকতে চলেছেন। তার কারণ জেলা ধরে ধরে এবং বিধানসভা ধরে ধরে যে বিধানসভায় রেল প্রকল্প এখনো পর্যন্ত কার্যকর করা যায়নি, অথচ সেই রেল প্রকল্পগুলি প্রস্তাব আকারে ছিল রেল দপ্তরের। পাশাপাশি যে জায়গায় বিশেষ করে মেট্রো রেল প্রকল্প নিয়ে এখনো পর্যন্ত কিছু কিছু জায়গায় যে জমি সমস্যা রয়েছে, সেখানকারও যারা দায়িত্বপ্রাপ্ত বিধায়ক রয়েছেন তাদেরকেও আমন্ত্রণ জানানো হচ্ছে এই বৈঠকে। অর্থাৎ জমি জট কাটিয়ে যাতে দ্রুত যে রেল প্রকল্পগুলি প্রস্তাব আকারে আছে সেগুলি যাতে দ্রুত বাস্তবায়ন করা যায় তা নিয়েই মূলত শনিবারের এই বৈঠক হতে চলেছে। নবান্ন সভাঘরে সকাল 11টার পর শনিবার এই বৈঠক হবে। অবশ্যই এখনও পর্যন্ত যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, আরবি অর্থাৎ রেল ওভারব্রিজ এখনও পর্যন্ত 49টি করতে হবে এ রাজ্যে, কিন্তু 49টি রেলওয়ে ওভারব্রিজ করার জন্য অর্থাৎ আরবি করার জন্য এখনও পর্যন্ত জমি সমস্যা ছিল। তৃণমূল কংগ্রেসের সরকারের সময় এই জমি সমস্যার জন্য রেলকে তারা জমি দিতে পারেননি এবং সেই কারণেই সেই আরবিগুলো করা সম্ভব হয়নি। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে 49টির মধ্যে 46টি যাতে আরবি করার জন্য জমি জট যে রয়েছে সেটা দ্রুত কাটানোর জন্য ইতিমধ্যে ভূমি ও ভূমিরাজস্ব দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। তারা ইতিমধ্যেই কাজ শুরু করেছেন যাতে 46টি আরবির কাজ দ্রুত শুরু করা যায়। মনে করা হচ্ছে শনিবারের বৈঠকে এই 46টি আরবি কাজ শুরু করা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ফলত সব মিলিয়ে জমি জট ও জমি হস্তান্তর এই দুটি সমস্যা রয়েছে যে রেল প্রকল্পগুলিতে, সে তুমি মেট্রো রেলই বলো বা পূর্ব রেলের ক্ষেত্রেই বলো বা উত্তর পূর্ব সীমান্ত রেলের প্রজেক্ট বিভিন্ন প্রজেক্টের ক্ষেত্রেই বলো। শনিবারের এই যে বৈঠক সোমরাজ, তার মানে শনিবার রেলমন্ত্রীর সঙ্গে এই বৈঠক সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ যেখানে আন্ডারপাস, যেখানে ওভারব্রিজ, তা তো শুধু নয়, মেট্রোর কাজ সব মিলিয়ে 14,000 কোটির প্রকল্প আটকে রয়েছে জমি হস্তান্তর আর জমি জটের জন্য। এবং এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যা দেশের নিরাপত্তার জন্য জরুরি, সীমান্তে রেলের প্রজেক্ট, চিকেন স্নেকে রেলের প্রজেক্ট, এই সব প্রজেক্ট আটকে রয়েছে। আবির রয়েছে আমার সঙ্গে, কি প্রকল্প, কোন কোন প্রকল্প আটকে রয়েছে? প্রথম, আমাদের রাজ্যে সরাসরি রেলের 4টি জোন কাজ করে, মেট্রো, পূর্ব, উত্তর পূর্ব সীমান্ত এবং দক্ষিণ পূর্ব রেল। আমাদের রাজ্যের ক্ষেত্রে সব থেকে বড় যে অসুবিধা সেটা হচ্ছে যে গত কয়েক বছর ধরে একাধিক রেলের প্রকল্প যেগুলো পিঙ্ক বুকের মধ্যে উল্লেখিত রয়েছে সেই প্রকল্পগুলোতে কাজ না হওয়ার কারণে সমস্যা তৈরি হয় এবং বহু ক্ষেত্রে দাঁড়িয়ে বাজেটের ক্ষেত্রে এই প্রকল্পগুলোকে ঘিরে যে অর্থ দেওয়া হয় সেই অর্থের পরিমাণ কমে যেতে থাকে। গত 5 বছরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তরফ থেকে 3বার চিঠি দেওয়া হয়েছে এবং যতবারই বৈঠক হয়েছে ততবারই উল্লেখ করে দেওয়া হচ্ছিল যে সংখ্যক রেলের প্রকল্প আটকে আছে তার একটা অধিকাংশ জুড়েই হচ্ছে জমিজটের সমস্যার কারণে, এবং বারবার ধরে এই জমিজটের সমস্যা কাটানোর জন্য তারা বিভিন্ন সময় জুড়ে রাজ্য সরকারকে তারা অনুরোধও করেন, কিন্তু সেই অনুরোধের প্রেক্ষিতে আলোচনা স্তরে সেটা সীমাবদ্ধ থেকে যায়। বিভিন্ন সময় যখন সংসদীয় কমিটির বৈঠক হয় তখন ওই নির্দিষ্ট সংসদীয় এলাকার মানুষজন তাদের তরফ থেকে সাংসদদের কাছে যে বিষয়গুলো পাঠান তার প্রেক্ষিতে তারা রেলকে অনুরোধ করেন, কিন্তু রেলের তরফ থেকে বলা হয় যতক্ষণ না পর্যন্ত রাজ্য তাদের হাতে জমি দিচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা কাজ করবেন কি করে। এই অবস্থার মধ্যে এই প্রথম একটি শনিবার মেগা মিটিং হতে চলেছে যেখানে রেলমন্ত্রীর সামনে যেমন জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন তেমনি রেলের আধিকারিকরা উপস্থিত থাকবেন, এবং ইতিমধ্যেই সরকার বদলের পর নয়া রাজ্য সরকারের তরফ থেকে একজন নোডাল অফিসারকে নিয়োগ করা হয়েছে যিনি প্রত্যেক দিন হচ্ছে এই রেলের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখেন। প্রথমত হচ্ছে যে বালুরঘাট থেকে আমরা জানি যে হিলি পর্যন্ত যে রেল লাইনের কথা,
শিলিগুড়িতে চিকেন স্নেকে আমাদের আন্ডারগ্রাউন্ড প্রজেক্ট হওয়ার কথা রয়েছে, সেখানে রয়েছে। আবার সেবক থেকে রংপুর পর্যন্ত প্রকল্প চলছে। অন্যদিকে হচ্ছে ভুটান পর্যন্ত অপর একটি রেল লাইনকে নিয়ে যাওয়ার কথা চলছে। এছাড়া এখন যেহেতু সীমান্তবর্তী এলাকার 80 কিলোমিটার অংশ জুড়ে বিএসএফ এর তরফ থেকে দেখে, তার মধ্যে দিয়েও একাধিক জেলা ঘেঁষে প্রচুর রেলের লাইন রয়েছে, যেখানে ডাবলিং করতে হবে, ট্রিপলিং করতে হবে। সেই বিষয়গুলোকেও আলোচনা স্তরে রাখা হয়েছে জমি না পাওয়ার কারণে। আবার হচ্ছে দ্বিতীয়ত, তুমি যদি দেখো, এই যেমন নৈহাটি থেকে রানাঘাট, সেখানেও জমির সমস্যার কারণে বারবার ধরে কাজ আটকে ছিল। সেই সমস্যাও বারবার ধরে বলার পরেও সেখানে তৃতীয় লাইন পাতার জন্য দরকার, কারণ দ্রুতগতিতে ট্রেন চালানোর জন্য, আরো বেশি সংখ্যক ট্রেন চালানোর জন্য। এই যে যাবতীয় অসুবিধাগুলো তৈরি হচ্ছিল, সেটাই এই শনিবারের বৈঠকের ক্ষেত্রে জট কাটবে এমনটাই মনে করা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে বহু ক্ষেত্রে রেল রোড ওভারব্রিজ করার জন্য অনেকটা পরিমাণ জমির প্রয়োজন। সেক্ষেত্রে দাঁড়িয়ে রেলের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল তারা তাদের লাইনের নিচের অংশে দিয়ে রাস্তা তৈরি করে নেবে। অ্যাপ্রোচ রোডের জায়গা যখন তৈরি করা হবে, তখন যেন ট্রাফিক ব্লকের অনুমতি মেলে। সেই ট্রাফিক ব্লকের অনুমতিও তাদের এতদিন পর্যন্ত মেটেনি। এবার সেই জটও এই বৈঠক থেকে কাটতে চলেছে, এবং এর ফলে যে শনিবারের বৈঠক, সেই বৈঠকের ক্ষেত্রে আশা করছেন তারা এই রেল রোড ওভারব্রিজ, যা প্রায় 60টির কাছাকাছি রয়েছে, এবং লাইনের নিচ দিয়ে যে রাস্তাগুলো তৈরি করা হচ্ছে সেখানেও রয়েছে, সেই সমস্যাগুলো কাটবে। ধন্যবাদ আবির। এবং এই যে সীমান্ত এলাকার পাশাপাশি যদি আমরা বলি যে সেবক রংপুর কথা এবং চিকেন স্নেক, এই চিকেন স্নেকে এর আগে অসমের 3 মাইলের হাট থেকে শিলিগুড়ির বাগডোগরা পর্যন্ত যাতে চিকেন স্নেকে দ্রুত পৌঁছানো যায়, তার জন্য একটা আন্ডারগ্রাউন্ড টানেলের মধ্যে দিয়ে রেল যাবে, এরকম একটা রেলপথের ঘোষণা করেছিলেন রেলমন্ত্রী, যা প্রায় 40 কিলোমিটার। চিকেন স্নেক শিলিগুড়ি করিডোর স্ট্র্যাটেজিক পয়েন্ট, ভৌগোলিক অবস্থান এবং জাতীয় নিরাপত্তার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই চিকেন স্নেকে এবার ভূগর্ভস্থ রেলপথ তৈরির সিদ্ধান্ত ভারতীয় রেলের। অসমের 3 মাইল হাট থেকে শিলিগুড়ি রাঙাপানি হয়ে বাগডোগরা, এই রুটে তৈরি করা হবে ভূগর্ভস্থ রেলপথ। जो स्ट्रैटेजिक सेक्शन है करीब 40 किलोमीटर का, नॉर्थ ईस्टर्न स्टेट्स को पूरे देश के साथ जोड़ने वाला जो हिस्सा है, उस हिस्से के लिए भी विशेष प्लानिंग की गई है। 4 लाइंस और अंडरग्राउंड लाइन की भी प्लानिंग की गई है। উত্তর দিনাজপুরের চোপড়া থেকে বাংলাদেশ ঘেঁষা জলপাইগুড়ির ফুলবাড়ি পর্যন্ত চিকেন স্নেক, প্রায় 22 কিলোমিটার দীর্ঘ রাস্তা। পরিবহন অর্থনীতি তো বটেই, এই চিকেন স্নেক ভৌগোলিকভাবে এবং দেশের নিরাপত্তার স্বার্থের অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের সুরক্ষায় সবসময় বাড়তি সতর্কতা থাকে চিকেন স্নেকে। এই চিকেন স্নেককে ঘিরে চীন, নেপাল, ভুটান এবং বাংলাদেশ, এই 4 দেশের সীমান্তের 100 কিলোমিটারের মধ্যে চিকেন স্নেক। 2017 সালে টানা প্রায় 3 মাস ধরে ডোকলামে ভারত চীন সেনা মুখোমুখি হওয়ায় উত্তেজনা চরমে ওঠে। সেই ডোকলাম থেকে মাত্র 82 কিলোমিটার দূরে চিকেন স্নেক। এখানেই শেষ নয়, আরও একাধিক কারণে চিকেন স্নেক ভৌগোলিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেপাল ও ভুটানের সঙ্গে ভারতের যোগাযোগ এই পথেই। শত্রুপক্ষের সবসময় নজরে থাকে এই চিকেন স্নেক। বাইরে থেকে এই পথে ভারতের 7 সিস্টার্সে ঢুকে পড়া সহজ। উত্তর পূর্ব ভারতের সঙ্গে দেশের বাকি অংশের যোগাযোগের একমাত্র মাধ্যম হল শিলিগুড়ি করিডোর। এই করিডোরে হামলা হলে উত্তর পূর্ব ভারতের সঙ্গে দেশের বাকি অংশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে। তাই কেন্দ্রীয় সরকার চাইছে এই এলাকায় রেলপথের সুরক্ষা বাড়াতে। রেলের দাবি, মাটির নিচ দিয়ে রেল লাইন গেলে সেখানে শত্রুপক্ষের হামলার ঝুঁকি কমবে। মাটির অনেকটা নিচে তৈরি হবে টানেল, যে কারণে ড্রোন হামলা রোখা সম্ভব। এই প্রকল্পটি করা হবে বাগডোগরা বিমান ঘাঁটি এবং সেনাবাহিনীর ব্যাংডুবি সেনা ছাউনির কাছে। ফলে মাটির উপরে রেলপথ ক্ষতিগ্রস্ত হলে ভূগর্ভস্থ পথে সেনার গুরুত্বপূর্ণ সামগ্রীও পৌঁছে দেওয়া যাবে। जो स्ट्रैटेजिक सेक्शन है करीब 40 किलोमीटर का, नॉर्थ ईस्टर्न स्टेट्स को पूरे देश के साथ जोड़ने वाला जो हिस्सा है, उस हिस्से के लिए भी विशेष प्लानिंग की गई है। 4 लाइंस और अंडरग्राउंड लाइन की भी प्लानिंग की गई है। नॉर्थ ईस्टर्न स्टेट्स के लिए कनेक्टिविटी का टोटली नया आयाम बनेगा, नया डायमेंशन बनेगा आने वाले समय में। নিউজ 18 বাংলা।
আর ওদিকে বনগা রানাঘাট ডাবল লাইনের কাজ, সেই প্রকল্পের কাজ কিভাবে হচ্ছে, সেই প্রকল্পের কাজ খতিয়ে দেখতে এবার শিয়ালদার ডিআরএম। বনগা রানাঘাট ডাবল লাইনের রেলপথের কাজ পরিদর্শনে শিয়ালদার ডিআরএম রাজীব শেখ সিনহা। বনগা স্টেশনে সব আধিকারিকদের সঙ্গে তিনি বৈঠক করেন এবং কাজ কতদূর এগিয়েছে সেই কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করেন। डबलिंग का प्रोजेक्ट देखना था, जो रानाघाट से बनगांव के बीच में सिंगल लाइन है, इसका डबलिंग का प्रोजेक्ट है, उसमें क्या इशूज आने वाले हैं, किस तरीके से प्रोजेक्ट आगे बढ़ेगा, उसको देखने के लिए।